নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। তো আমাদের শিশুদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে এডিনয়েডের সমস্যা একটি কমন সমস্যা, যার ফলশ্রুতিতে আমাদের শিশুরা নানাবিধ সমস্যায় ভুগে থাকে এবং যার ফলে এই সমস্ত বাচ্চারা একটা সময়ে ব্যাকডেটেড হয়ে যায়। সাধারণভাবে তারা অন্য 5 জন শিশুদের মতো শারীরিক মানসিক বৃদ্ধি বা স্কুলে পড়াশোনা থেকে শুরু করে সবকিছু থেকে এরা পিছিয়ে পড়ে। তো গ্রামগঞ্জে এই সমস্যাটি সম্বন্ধে মোটামুটি 98 বা 9% সাধারণ মানুষ ওয়াকিবহল নয় এই ব্যাপারটি সম্বন্ধে। তো অনেকে দেখা গেছে এই পিছিয়ে পড়া শিশুদেরকে বিভিন্নভাবে না বোঝার জন্য এদেরকে মারে ধরে বা বিভিন্নভাবে শাসন করে, যে ইচ্ছা করে এই ধরনের সমস্যা করে বা কিছু, বা ওরে কিছুতে জিনে আছর কাটছে বা নানাবিধ কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। এই সমস্যাটা সম্বন্ধে সাধারণ মানুষের জানা না থাকার ফলে এই ধরনের চিকিৎসা থেকে আমাদের শিশুরা বঞ্চিত হয় এবং সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের সবচেয়ে প্রথম সারির যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা, এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অ্যাডিনয়েডের ঔষধি চিকিৎসায় তেমন কোনো প্রতিকার হয় না, একমাত্র সার্জারি ছাড়া। তো আমরা আজকে সংক্ষিপ্তভাবে, যেহেতু রমজানের মাস, সবাই অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত থাকেন, তাই সংক্ষিপ্তভাবে একটা প্রাথমিক ধারণা আমরা যাতে পাই সেই চেষ্টা করব এবং এই বিষয়ের উপরে অত্যন্ত কার্যকরী কিছু ঔষধের একদম সংক্ষিপ্ত আলোচনা করব। তো আমরা আজকে জানবো হচ্ছে এডিনয়েড অ্যাকচুয়ালি কি এবং এডিনয়েড কেন হয়, বা এডিনয়েড এর লক্ষণ কি 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 দেখে আমরা বুঝবো যে তার এডিনয়েডের সমস্যা হয়েছে, এবং এটি কোথায় অবস্থিত থাকে এবং কি কি পরীক্ষার মাধ্যমে এটি দেখা যায়, এবং আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি কি আছে। প্রথমেই আমরা জেনে নিচ্ছি অ্যাডিনয়েড হচ্ছে এক ধরনের লিম্ফয়েড টিস্যু বা লসিকা গ্রন্থি, লিম্ফ্যাটিক গ্ল্যান্ড, যেটা সব শিশুরই থাকে। এটি 2 বছর পর্যন্ত স্বাভাবিক থাকে। 2 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের মোটামুটি স্বাভাবিক থাকে। 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত ধীরে ধীরে বড় হতে থাকে। 7 বছর থেকে 9 বছর বয়স পর্যন্ত এডিনয়েড সর্বোচ্চ আকৃতিতে পৌঁছায়। 9 বছরের পর থেকে আস্তে আস্তে আবার স্বাভাবিক হতে থাকে। তো 11-12 বছরের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যায় আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই প্রচলিত চিকিৎসা ব্যবস্থার ডাক্তারদের অনেকেই বলে এই সমস্যা আপনার ছেলের যখন বয়স 12-13 হবে তখন এমনিতে সেরে যাবে। তো আসলেই তাদের কথা মতো এই ঘটনা ঘটে, যার জন্য সাধারণ মানুষের এই কথার উপরে তাদের খুব একটা আস্থা তৈরি হয়। কিন্তু এই 10-11-12টা বছর যে ভোগান্তিটা হয় এবং যেভাবে পিছিয়ে পড়ে, সেই জন্য আমাদের ইফেক্টিভ ট্রিটমেন্ট আছে যেহেতু, তাই আজকের এই আলোচনাটি অত্যন্ত যুক্তিযুক্ত। তো এর অবস্থান কোথায়? আপনারা একটা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নাকের একদম পিছনে, নাক ও গলার
সংযোগ স্থলে। এখানে একটি ইনফ্লামড অ্যাডিনয়েড গ্ল্যান্ড দেখানো হয়েছে, বাট এটা অনেক বড় করে দেখানো হয়েছে, কিন্তু এই অ্যাডিনয়েড খালি চোখে দেখা যায় না। এটি খালি চোখে দেখা যায় না, এটি হচ্ছে এক্স রে অফ নেজোফেরিংস অথবা নেজো অন্ডোস্কোপের মাধ্যমে দেখতে হয়। তো কি কি কারণে এগুলো হয় মূলত? বর্তমান এমন একটা সময় যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অ্যালার্জি, বিভিন্ন কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এই সমস্যায় ভোগে। আর বর্তমান সময়ে একটা ট্রেন্ড যেটা হচ্ছে সিজারিয়ান বেবি, তো যার ফলে একটু ইমিউনিটি পাওয়ার কম থাকে এবং এরা বিভিন্ন ইনফেকশাস ডিজিজ, জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, অ্যালার্জি, ইরিটেশন ফ্রম স্টোমাক অ্যাসিড, এই জাতীয় ইনফেকশাস বিভিন্ন ধরনের ব্যাধি, অসুস্থতা একের পর এক চলতে থাকে। এই সমস্ত যখন চলতে থাকে মূলত এই অ্যাডিনয়েড গ্ল্যান্ড বলি বা টনসিল গ্ল্যান্ড বলি বা লিম্ফ গ্ল্যান্ড, আমাদের গলার আশেপাশে যে গ্ল্যান্ড গুলো থাকে, এই গ্ল্যান্ড গুলোর হচ্ছে কাজ কি? এর ফাংশন হচ্ছে ডিফেন্সিভ মেকানিজম, প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। তো আমাদের শরীরে যখন ইনফেকশাস কোনো ডিজিজ সৃষ্টি হয় তখন এরা চেষ্টা করে তাদের প্রতিরোধ করার। তাই প্রতিরোধ করতে গিয়ে এরা ইনফ্ল্যামড হতে থাকে এবং সাইজে বড় হয়ে যায়। তো এখন পরীক্ষা ছাড়াই একজন অ্যাডিনয়েডের বাচ্চাকে আমরা দেখে বা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করেই আমরা বুঝতে পারবো যে তার অ্যাডিনয়েডের সমস্যা হয়েছে। এবং এইটা আমাদের ডাক্তারদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আপনি এই গার্জিয়ানের সামনে তার বাচ্চাটা দেখে তার সমস্ত সমস্যা যদি আপনি বলে দেন, তাহলে তাদের কিন্তু একটা অন্যরকম আস্থা তৈরি হয় যে না, ডাক্তার এত কিছু কিভাবে বলে। তো তাই এই আমাদের অ্যাডিনয়েডের যে লক্ষণগুলো আমাদের মনে রাখতে পারলে এটা একটা বড় প্লাস পয়েন্ট আমাদের জন্য। যদি আরেকটা পিকচার এখানে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কিনা যে এনলার্জড অ্যাডিনয়েড কোথায় অবস্থিত। আমরা দেখব একবার একটু সিমটম। স্যার, আমার এই স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু কেউ যদি জানাতেন। স্যার দেখা যায়। ওকে, স্পষ্ট দেখা যাচ্ছে তাই তো? জি স্পষ্ট। থ্যাংক ইউ। তো আমরা দেখি কি কি লক্ষণ আমরা পেতে পারি। এক নম্বর হচ্ছে শোর থ্রট, অ্যাকিউট স্টেজে, মূলত ক্রনিক স্টেজে গেলে শোর থ্রট নাও থাকতে পারে, তবে শোর থ্রট, গলা ব্যথা, এটা প্রাথমিক অবস্থায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকবে। রানি অর স্টাবি নোজ, অর্থাৎ নাক দিয়ে সর্দি শ্লেষ্মা লেগে থাকা, ঝরতে থাকা এবং নাক বন্ধ থাকা। ডিফিকাল্টি স্লিপিং, এদের ঘুমাতে গেলে ঠিক মতো ঘুমাতে পারে না, এরা এপিট ওপিট করে, ঘুমাতে যেই দিকে দেয় সেদিকের উল্টার দিক হয়ে যায়। আর বেশিরভাগ হচ্ছে সে বুকের উপরে বা পেটের উপরে ভর করে উপুর হয়ে শোয়, স্লিপ অন অ্যাবডোমেন। কারণ হচ্ছে তারা যখন চিত হয়ে শুতে গেলে তারা মোটেই শ্বাস নিতে পারে না, তাই তারা বাধ্য হয়ে উপরে হয়ে শোয়। ডিফিকাল্টি শ্যালোয়িং উইথ এনলার্জড টনসিলস, এদের টনসিল গ্ল্যান্ডও ফোলা থাকে,
অনেক বেশি বড় হয়ে যায়, যার ফলে তার খাবার দাবার গলদকরণের জন্য স্পেস একদম ছোট হয়ে যায়, যার জন্য শ্যালোয়িং গলদকরণে তাদের ডিফিকাল্টি সমস্যা সৃষ্টি হয়, কষ্ট হয়। সোলেন নেক গ্ল্যান্ড, অনেক সময় এগুলো হার্ড হয়ে যায়। সোলেন হার্ড নেক গ্ল্যান্ড, নেক রিজিয়নে যে আমাদের লিম্ফ্যাটিক গ্ল্যান্ড গুলো থাকে সেগুলো হচ্ছে সোয়েল হয়, ফুলে যায় এবং সেগুলো একটা সময় হার্ড হয়ে যায়। তো এই সমস্ত বাচ্চাদের আমরা যদি এই নেক বা গলায় চেক করি, দেখা যাবে অনেক সময় মালার মতো বা গুটি গুটি এনলার্জড লিম্ফ্যাটিক গ্ল্যান্ড গুলো আমরা দেখব। স্নোরিং, নাক ডাকা, ঘুমের মধ্যে নাক ডাকা একটা কমন লক্ষণ। স্লিপ অ্যাপনিয়া, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে এরা ঘুমিয়ে যখন যায় হঠাৎ করে একদম সাময়িক সময়ের জন্য টোটাল শ্বাস বা দম বন্ধ হয়ে আসে, তখন চিৎকার দিয়ে তারা ঘুম থেকে উঠে যায়। এই ব্যাপারটাকে স্লিপ অ্যাপনিয়া বলে। তো এটা একটা অ্যাডিনয়েডের অন্যতম কমন লক্ষণ। মাউথ ব্রিদিং উইথ অফেন্সিভ অর্ডার, মুখ দিয়ে এরা শ্বাস নেয়, সেই সাথে মুখ দিয়ে দুর্গন্ধ হয় প্রচন্ড। মুখ দিয়ে লালা পড়ে, স্যালাইভেশন ফ্রম মাউথ, প্রচুর পরিমাণ লালা সিক্রেশন হতে পারে। স্টুপিড এক্সপ্রেশন, আস্তে আস্তে এদের ফেসিয়াল যে অ্যাপিয়ারেন্সটা, এক্সপ্রেশনটা একটা বোকা 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 শোকা ভাব চলে আসে এবং বুদ্ধি বিবেকেও তার হচ্ছে খাটো হয়ে আসে, বোকা স্বভাবের হয়ে যায়। হার্ডনেস অফ হিয়ারিং, কানে শুনতে কম পায়, যেহেতু টনসিল এত বড় হয়ে যায় যে এখানে কক্লিয়ার নার্ভকে চেপে ধরে, যার জন্য হিয়ারিং প্রবলেম হয়। আপার টিথ এলিভেটেড, উপরের পাটির দাঁত উঁচু হয়ে যায় মুখ দিয়ে শ্বাস নেওয়ার জন্য। লো ইমিউনিটি, এদের ইমিউনিটি পাওয়ার অত্যন্ত দুর্বল। এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটি একটি বর্তমান সময়ের কমন রোগ। তো এই অ্যাডিনয়েড শিশুদের মধ্যে এটাও বেশ পাওয়া যায়। ফরগেটফুলনেস, ভ্যাকেন্ট মেমোরি, এরা এতটাই মন ভোলা যে এদেরকে যদি বই পড়ানো হয়, পড়ানোর সাথে সাথে যদি জিজ্ঞাসা করা হয় সব সে বলে দিতে পারবে, বাট ঠিক তার পরের দিন যদি আবার জিজ্ঞাসা করা হয় একটা কিচ্ছু মনে থাকবে না, টোটালি ভ্যাকেন্ট, পুরা খালি, কিচ্ছু মনে থাকবে না। ওয়ার্ম অ্যাফেকশন, এদের প্রায় কৃমির সমস্যা থাকে, প্রচন্ড পরিমাণ কৃমির সমস্যা এরা ভোগে। আর হচ্ছে জিবে ম্যাক্সিমাম সময় ঘা দেখা দেয়। তো এগুলো হচ্ছে মোস্ট কমন লক্ষণ। অ্যাসোসিয়েটেড আরো অনেক লক্ষণ আছে, তো সেগুলো আমাদের ডিটেলসে যাব না আজকে। আমরা একটু দেখি, এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, ব্যারাইটা কার্ভ বেবি, তার স্ট্রাকচারটা একটু দেখেন। আমরা জানি ব্যারাইটা কার্ভ একটা কথা আছে, ক্রিটিনিজম বা ডর ফিশ, বেটে বা বামুন, এটা একটু খাটো হয়, হাত পা থেকে শুরু করে গলা সব দিকে একটু খাটো বেটে হয়, এবং কিন্তু লম্বাও হতে পারে। ব্যারাইটা কার্ভের শিশু লম্বা শিশুও হতে পারে, কিন্তু কোনো না কোনো একটা অর্গান দেহের খাটো হবে বা শর্ট হবে। এই বাচ্চাটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের, এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে, এবং ফিজিক্যাল গঠন। তা আমরা এবার আসি এই যে অ্যাডিনয়েডের উপর কার্যকরী কয়েকটি ওষুধের সংক্ষিপ্ত বিষয় আমরা দেখব। ব্যারাইটা কার্ভ শুরুতেই, কারণ ব্যারাইটা কার্ভ
আর অ্যাডিনয়েডের যত লক্ষণ, ম্যাক্সিমাম লক্ষণ কভার করে ব্যারাইটা কার্ভ, নাম্বার 1 মেডিসিন। তো ব্যারাইটা কার্ভের বাচ্চাদের কি কি সমস্যা থাকতে পারে? সিসিভি উইথ রিকারেন্ট থ্রট ইনফেকশনস, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, অর্থাৎ অতি সহজেই এদের ঠান্ডা লেগে যায় সারা বছর। সেই সাথে বারংবার গলার ইনফেকশন হওয়া, মাউথ ব্রিজ, মুখ দিয়ে শ্বাস নেওয়া এবং অপেন্সি পাউডার, দুর্গন্ধযুক্ত, মুখ থেকে দুর্গন্ধ হবে, স্টুপিড এক্সপ্রেশন অ্যান্ড স্যালাইভেশন, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি রিটার্ডেড, এরা শারীরিক এবং মানসিকভাবে যে বৃদ্ধি, শারীরিক এবং মানসিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। ক্রনিক এনলার্জমেন্ট অফ টনসিলস, টনসিল, পুরাতন টনসিল বৃদ্ধি, হার্ড সোয়েলিং অফ দ্য সার্ভাইকাল গ্ল্যান্ডস, এই যে নেক রিজিয়নে বা সার্ভাইকাল গ্ল্যান্ড গুলো হার্ড সোয়েলিং হবে, এবং স্লিপ অ্যাপনিয়া অ্যান্ড স্লিপ অন অ্যাবডোমেন, যে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠে যাবে এবং উপর হয়ে শোবে। তো এই কয়েকটা লক্ষণ তো আছেই, সেই সাথে ব্যারাইটা কার্ভের আমরা আরো অন্যান্য অ্যাসোসিয়েটেড লক্ষণ নিব, যেমন চাইল্ডিশ বিহেভিয়ার, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, সেন্স অফ ইনফেরিয়রিটি, অর্থাৎ হীনমন্যতায় ভোগে, আত্মবিশ্বাসের ঘাটতি, প্রচন্ড পরিমাণে এরা লাজুক স্বভাবের। কিভাবে বুঝবো প্রচন্ড লাজুক স্বভাবের? এমনকি সে চেম্বারে এসেও বাবা মা যে কোনো কারোর সাথে আসলে তার মা অথবা বাবার আঁচলের পেছনে, তাদের পেছনে লুকাবে, একটু উকি দিয়ে ডাক্তারকে দেখবে, ফিক করে হেসে দিতে পারে, আবার সে লুকাবে। এই হাইড অ্যান্ড সি, এই এরকম তার বিহেভিয়ার মধ্যে আমরা লক্ষ্য করব। এবং ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটা তো আছেই, যদি খাটো বেটে বা শর্ট লিম্ব এরকম হয়, বা যদি বড়ই হয়, লম্বা ধরনের যদি হয় ব্যারিটা কার্ভের, সেক্ষেত্রে কোনো না কোনো একটা অর্গান শর্ট আমরা পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে সে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে নখ কামড়াতে পারে। তো এই বিষয়গুলো আমরা সব দেখব। এবং এরা এগ, ডিম এবং মিষ্টি পছন্দ করে ক্যালকেরিয়া কার্ভের মতো। বিশেষ করে যে কোনো সাইজেরই হোক, এরা শর্ট হোক আর টল হোক, তবে জেনিটালিয়া অর্থাৎ পেনিস অর টেস্টিস, ওভারিস অর ইউট্রাস, যে কোনো একটা শর্ট বা অ্যাট্রোপি থাকতে পারে, স্মল থাকবে, তার বয়সের তুলনায় খুব ছোট। তো এই বিষয়গুলো আমরা পেলে তাকে আমরা ব্যারাইটা কার্ভ দিতে পারবো। শব্দ হচ্ছে কেন? আচ্ছা, পরবর্তী সেকেন্ড ওষুধ খুবই কার্যকরী, অ্যাগ্রাফিস নুটান্স। অ্যাগ্রাফিস নুটান্স, এটা এখানে আমরা কি পাবো? ন্যাজাল ব্লকেজ ডিউ টু এনলার্জড অ্যাডিনয়েড। এখানেও নাক বন্ধ পাবো, ডিপনেস ডিউ টু এনলার্জড অ্যাডিনয়েড অ্যান্ড টনসিলস। এখানেও টনসিল এবং অ্যাডিনয়েড এতটাই বেড়ে যাবে যে তার কানে কম শুনবে। enlarged adenoid and tonsils, enlarged tonsils and enlarged adenoid present together at the same time, এই দুইটা জিনিস একই সাথে যদি থাকে তাহলে অ্যাগ্রাফিস নুটান্স একটি অত্যন্ত কার্যকরী ঔষধ। তো যেখানে ব্যারাইটা কার্ভের কাছাকাছি আমরা পৌঁছতে না পারবো, বাট ওই ধরনের লক্ষণ আছে অনেক কিছু, তখন আমরা অ্যাগ্রাফিস নুটান্সকে মাথায় রাখতে পারি। এর পরবর্তী ওষুধটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে হাইলি সাসেপ্টিবল টু কোল্ড। এদের হচ্ছে প্রচন্ড ঠান্ডা অনুভূতি প্রবণ।
অত্যন্ত অতি সহজেই ঠান্ডা লেগে যায়, এবং রিপিটিটিভ কোল্ড অ্যাটাক, বারংবার ঠান্ডা লেগেই থাকে, ভালো হতে না হতে আবার ঠান্ডা লাগে, এবং নেজাল ব্লকেজ যেটা রাত্রে বৃদ্ধি হবে, সোয়েট অন হেড মাছ, মেক্স বাবল অন মাউথ। এই লক্ষণগুলো মনে হবে যেন সব লক্ষণই তো একই রকম। আসলে এরকমই সব লক্ষণই ম্যাক্সিমাম, যেহেতু অ্যাডিনয়েডের সিমটম ম্যাক্সিমাম আমরা কাছাকাছি পাবো। তাই এইভাবে ওষুধগুলোকে আলাদা আলাদা ভাবে বুঝতে হলে বিস্তারিত আরো আমাদেরকে জানতে হবে। তো সেখানে এই একটা পয়েন্ট যে সোয়েট অন হেড মাছ, মাথায় ঘর্ম বেশি অন্যান্য যে কোনো ওষুধের চেয়ে। ব্যারাইটা কার্বেও মাথায় ঘাম থাকবে, বাট ক্যালকেরিয়া একটু বেশি থাকবে। আর ক্যালকেরিয়ার একদম শিশু বাচ্চা 2-3 বছর বা 4 বছরের বাচ্চাদের মধ্যে একটা কমন আমরা সাইন লক্ষ্য করতে পারি, আমরা চেম্বারে লক্ষ্য করতে পারি, বা আমরা জিজ্ঞাসা করতে পারি। ছোট বাচ্চা মুখে বুদবুদ উঠায়, এরকম সাউন্ডটা, ঠিক আছে? এরকম ছোট বাচ্চারা আম, ফুৎকারি দেয় মুখ দিয়ে, এবং বাবল বাবল সৃষ্টি করে, বুদবুদ তোলে। এটা একটা কিন্তু খুব সুন্দর ইন্ডিকেশন, একটি এটি একটি দর্শন, খুব সুন্দর। তো সেই সাথে আমরা আরো পাবো এদের যে ছবিটা আমি দেখিয়েছিলাম ক্যালকেরিয়া কার্ভের, যদি আরেকবার আমরা ছবিটা দেখি, এই যে ক্যালকেরিয়া কার্ভের গঠনটা এরকম, একদম গুলুমুলু চেহারা। তো এদের আমরা ইতিহাস পেতে পারি যে খুব দেরিতে, বেশ দেরিতে হাঁটতে শেখা, বা কথা বলতে শেখা, বা দাঁত ওঠা, এমনকি এদের কনস্টিপেশন থাকে, 2-3 দিন 4 দিন পর পর টয়লেট হয়। তারপরে এরা ডিমের সাদা অংশ, সিদ্ধ ডিম বিশেষ করে বেশি খেতে চায়। এদের এরাও কিন্তু গরম কাতর। ক্যালকেরিয়া কার্বের বাচ্চা, ক্যালকেরিয়া কার্ব আমরা জানি শীত কাতর, কিন্তু ক্যালকেরিয়া কার্বের বাচ্চাও 10, 11, 12 বছর পর্যন্ত এরা কিন্তু গরম কাতরেই থাকে। তাই এই সমস্ত শিশু বাচ্চাদের ক্ষেত্রে আমরা শীত কাতর খুঁজবো না। এবং এদের গঠনটা দেখেই আমরা অনেকটা কাছে চলে যেতে পারবো। সেই সাথে এদের যে বডিটা, তুলতুলে বডি থাকবে, ফ্যাটনেস উইদাউট ফিটনেস, এবং মাথার যে বোনগুলো, এগুলো জোড়া লাগতে দেরি হয়, ওপেন সুচার। এগুলো আমরা ভালো করে খেয়াল করে ডিফারেন্সিয়েট করব এক ঔষধ থেকে অন্যটা। এরপরে আসি আরেকটি গ্রেট মেডিসিন, টিউবারকুলিনাম বোভিনাম। তো এখানে আসি ব্যারাইটা কার্বের আরেকটা আলোচনা করে যাই। যেমন ব্যারাইটা কার্বের বাচ্চাও আমরা জানি ব্যারাইটা কার্ব শীতকাতর অত্যন্ত, কিন্তু এই ব্যারাইটা কার্বের বাচ্চাও 10, 11, 12 বছর পর্যন্ত গরম কাতর থাকে, পরে আস্তে আস্তে শীতকাতর হয়। কিন্তু আরেকটি ওষুধ আছে ব্যারাইটা আয়োড। এর সাথে বলে যাই যে ব্যারাইটা আয়োড ব্যারাইটা কার্বের মতোই অনেক লক্ষণ থাকবে ম্যাক্সিমাম, কিন্তু এটা অত্যন্ত গরম কাতর, এবং কিছুটা একটু শীর্ণ থাকতে পারে যেহেতু আয়োডিয়াম যোগ আছে, এবং ক্ষুধাটা তুলনামূলক বেশি থাকবে যেহেতু আয়োডিয়াম যুক্ত আছে, এবং অত্যন্ত গরম কাতর, তুলনামূলক ব্যারাইটা কার্বের চাইতে একটু শীর্ণ, এবং প্রচন্ড ক্ষুধা, খেয়েও পেট ভরে না, এরকম একটা অবস্থায় আমরা ব্যারাইটা কার্ব থেকে ব্যারাইটা আয়োড চিন্তা করতে পারবো। তাহলে ক্যালকেরিয়া কার্বের সাথে আমরা যদি প্রচন্ড গরম কাতর পাই, একটু শীর্ণ, ক্যালকেরিয়া কার্বের মতো অতটা থলথলে নয়, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া আয়োডকে চিন্তা করতে পারবো, এবং প্রচুর ক্ষুধা, খেয়েও পেট ভরবে না। মানে ম্যাক্সিমাম কিছুই ক্যালকেরিয়া কার্বের মতো, বাট
একটু ফিজিক্যালি গঠনে ডিফারেন্ট, একটু ক্যালকেরি কার্পের মতো অতটা মোটা সোটা নয়, শীর্ণ, প্লাস হচ্ছে প্রচুর ক্ষুধা এবং প্রচুর গরম। এই তিনটে প্রচুর জিনিস পেলে আমরা ক্যালকেরি আয়োডকে ভাবতে পারবো। ক্যালকেরিয়া ফ্লোরও আসতে পারে যদি কোনো লিম্ফেটিক গ্ল্যান্ড হোক বা যে কোনো গ্ল্যান্ড যদি অত্যন্ত হার্ড হয়, স্টোনি হার্ডনেস যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোরকেও চিন্তা করতে পারি। এবং প্রচন্ড গরম কাতর। এবার আসি আমরা টিউবারকুলিনাম বভিনাম। টিউবার বভি এখানেও সিসিভি উইথ লো ইমিউনিটি। এদের ইমিউনিটি পাওয়ার অত্যন্ত কম থাকে। কখন কিভাবে কি জন্য যে ঠান্ডা লেগে যায় তারা নিজেরাই বুঝে উঠতে পারে না। ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, খুব সহজেই ঠান্ডা লেগে যায়। রিকারেন্ট ইউআরটিআই, বারংবার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বারংবার। এই যে বুক থেকে বুকের উপরে গলা, থ্রট, এই সমস্ত অংশের যে কোনো ইনফেকশন, টনসিল হোক, অ্যাডিনয়েড হোক, লিম্ফ্যাটিক গ্ল্যান্ড হোক, যে কোনো ইনফেকশনে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে টিউবারকুলিনাম বভিনাম অগ্রগণ্য। ফ্রিকোয়েন্ট কোল্ড উইথ এনলার্জড টনসিলস এগুলো থাকবে। এবং এদের যে গঠন লিন থিন ক্যাচেকটিক, রোগা পাতলা, শুকনা, ভাঙ্গা চেহারা, তবে এরা লম্বা হতে পারে, ম্যাক্সিমাম লম্বা হয়। এদেরও স্লিপ অ্যাপনিয়া হয় এবং উপর হয়ে শোয়ার টেন্ডেন্সি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং এরাও ওয়ার্ম ইনফেকশনে ভোগে, প্রচন্ড কৃমির সমস্যায় ভোগে, যার জন্য ঘুমের ঘরে দাঁত কাটা, এটাও আমরা টিউবারকুলিনাম বভিনামে পেয়ে থাকি। টিউবারকুলিনাম বভিনামও হচ্ছে অ্যাডিনয়েডের ম্যাক্সিমাম লক্ষণ কভার করে। কিন্তু ব্যারাইটা কার্ভ থেকে এখানে ডিফারেন্ট হচ্ছে বা কিছু লক্ষণ, যেমন বোকাটি স্বভাবের যে অ্যাপিয়ারেন্সটা, এই ব্যাপারটা টিউবারকুলিনাম বভিনামে অতটা থাকে না। টিউবারকুলিনাম বভিনাম হচ্ছে একটি পোলার মেডিসিন, নসুড মেডিসিন পোলার। এইখানে দুই ধরনের ব্যাপার থাকতে পারে, যে টিউবারকুলিনাম বভিনামের বাচ্চা পেশেন্ট এরা অত্যন্ত রোমান্টিক ধাঁচের হয় এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট মেরিটোরিয়াস হয়। কিন্তু আবার ঠিক জাস্ট উল্টাটাও হয়, ডাল ব্রেনিও হয়, বা এই ব্যারাইটা কার্ভের মতো কিছুটা হয়, সেই সংখ্যাটা তবে কম। তবে টিউবারকুলিনাম বভিনামের পেশেন্ট বা বাচ্চা একটু শুকনা শাকনা, লম্বা ধরনের বেশি হয় এবং এই ধরনের সমস্যাগুলো এদের লেগে থাকে। এবং এদের হচ্ছে ঠান্ডা, ভাজা পোড়া, মাংস জাতীয় জিনিস, লবণ, মিষ্টি, এই ধরনের খাবারের প্রতি প্রচন্ড আকর্ষণ থাকে। অর্থাৎ যে সমস্ত খাবারগুলো খেলে তার সমস্যা আরো বেড়ে যায়, সেই ধরনের খাবার খাওয়ার প্রতি আকর্ষণ থাকে। তো ছোটবেলা থেকেই কম বেশি এদের বিভিন্ন এই ঠান্ডা জনিত, অ্যালার্জি জনিত সমস্যা লেগে থাকে। তো এদেরও অনেক সময় মেন্টাল এবং ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট রিটার্ডেড হয়। এবং সবচেয়ে বড় একটা বিষয় যে টিউবারকুলিনাম বভিনামের বাচ্চা যদি আমাদের চেম্বারে আসে, ও একটু সময়ের জন্য স্থির থাকতে পারবে না। এটা ধরা সেটা ধরা, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, এটা করবেই। অর্থাৎ ওকে ধরে রাখতে বাধ্য হবে একজন, কারণ ওকে ছেড়ে দিলেই চেম্বারে কোনটা না কোনটা একটা নষ্ট করে ফেলে, টানটন দিয়ে ভেঙে চুরে ফেলতে পারে। এই ধরনের অস্থিরতা এদের মধ্যে থাকে। এবং যদি দেখেন যে এখানে আরো দুই একটা বাচ্চা আছে, ওই বাচ্চাদের সাথে মারধর শুরু করে দিতে পারে, এদের বিহেভিয়ার এমন। কিন্তু সেইখানে ক্যালকেরিয়া এই ধরনের কাজ করবে না, সে মায়ের কোলে বসে থাকবে।
টুকটুক করে গুলুমুলু দৃষ্টিতে তাকাবে ডক্টরের দিকে, একটু মিষ্টি হাসি দেবে, গালে একটু টোল পড়তে পারে ক্যালকেরিয়া বাচ্চার। আর বেড়াইটে কার কি করবে, ও বাবা মায়ের পেছনে লুকিয়ে থাকবে, সে উকি ঝুঁকি দিয়ে ডাক্তারকে দেখবে, ফিক করে হেসে দিবে। আরেকটি আছে টিউবারকুলিনাম বেসিলিনাম বা বেসিলিনাম, যে ওষুধটি, সেটি টিউবারকুলিনাম বভিনামের মতোই ম্যাক্সিমাম লক্ষণ থাকবে, কিন্তু এটি হচ্ছে লোয়ার রিকারেন্ট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ বেজ অফ লাংস যদি ইনফেক্টেড হয়, এবং বিশেষ করে যদি রিং ওয়ার্ম, দাঁত জাতীয় সার্কুলার অর্থাৎ একদম রিং গোল বৃত্তের মতো যদি রিং ওয়ার্ম দাঁত একজিমা নিয়ে আসে, এবং টিউবারকুলিনাম বা টিউবারকুলার মায়াজমেটিক যে লক্ষণ ম্যাক্সিমাম যদি পাওয়া যায়, তবে এরা টিউবারকুলিনাম বভিনামের মতো অতটা অস্থির নয় এবং অতটা মেন্টালি অতটা অ্যাডভান্স নয়। টিউবারকুলিনাম বভিনামের বাচ্চারা কিন্তু যতটা দুষ্ট, আবার তারা মেরিটোরিয়াস হয় অনেক, কিন্তু মেরিটোরিয়াস হয়, রোমান্টিক হয়, ক্রিয়েটিভ হয়, কিন্তু ব্যাসিলিনাম অতটা রোমান্টিক বা ক্রিয়েটিভিটি অতটা নাই। আর টিউবারকুলিনাম বভিনামের যেমন রেস্টলেসনেস বা ট্রাভেল ডিজায়ার টু, ঘোরাফেরা পছন্দ যেমন প্রচন্ড, ব্যাসিলিনামের অতটা না। এই বিষয়গুলো থেকে আমাদেরকে কিন্তু একটা থেকে আরেকটা আলাদা করতে হবে। এবারে আমরা আসি একটু এমন কার্ভ। এমন কার্ভের কি লক্ষণ আছে? নেজাল ব্লকেজ উইথ অপ্রেসড সেন্সেশন অন চেস্ট। তার নেজাল ব্লকেজ এমন ভাবে হবে যে চেস্ট, বুকে একটা চাপ বোধ, মনে হয় যেন বুক থেকে শ্বাস আর নিতে পারছে না, যেটা রাত্রে বৃদ্ধি হয়। এরাও মাউথ ব্রিদিং আছে, মুখ দিয়ে শ্বাস নিতে হয়। The child may jerk several times during sleep due to obstructive breathing. এই শিশুরা এই ব্রিথ অর্থাৎ শ্বাস দম বন্ধ হয়ে যাওয়ার ফলে ঘুমের মধ্যে হাত পা এরকম ঝাঁকুনি দিয়ে কয়েকবার জেগে উঠতে পারে বা ঝাঁকুনি দিতে পারে। তো এরকম অবস্থা পেলে আমরা এমন কার্ভকে চিন্তা করতে পারবো। কেলিসাল্ভ। কেলিসাল্ভ ওষুধটি হচ্ছে ধরেন এই ধরনের সমস্যায় যারা, যে সমস্ত শিশুদের অ্যালোপ্যাথিক্যালি অনেক সময় সার্জারি করাইছে, অ্যাডিনয়েডের সার্জারি করানোর পরে ভালো ছিল, 2-1 বছর ভালো ছিল, তারপর ঠিক আবার সেই পূর্বের মতো অবস্থা, এই ক্ষেত্রে আমরা কেলিসাল্ভকে স্মরণ করতে পারি। সেই সাথে নেজাল ব্লকেজ উইথ স্নোরিং, মাউথ ব্রিদিং অ্যান্ড অফেন্সিভ অডর এগুলো থাকবে। তবে মূল কথা হচ্ছে যে অ্যাডিনয়েড সার্জারির পরে আবার যখন সমস্যা সৃষ্টি হবে, সেক্ষেত্রে কেলিসাল্ভ ভালো ওষুধ। সর্বশেষ কার্সিনোসিন, গ্রেট মেডিসিন। এখানেও রিকারেন্ট সাইনোসাইটিস উইথ এনলার্জড অ্যাডিনয়েড, লাম্প ইন থ্রট, গলা এক ধরনের কিছু একটা বেঁধে আছে, লাম্প পুটলির মতো এরকম একটা অনুভূতি। ওরস অন এমটি শ্যালোইং, এটা খালি মুখে এরকম ঢোক গিলতে গেলে আরো বেশি অনুভব হয়, এবং এটি রাত্রে বেশি হয় এবং ঘুম থেকে ওঠার সময় বেশি হয়। গরমে বেশি বাড়ে এটা, কিন্তু ঠান্ডায় উপশম হয়। আর কথা বলতে গিয়ে এরা বারবার গলা ক্লিয়ার করতে হয়, গলা খাকরানি দিতে হয়, এটা মেডোরিনামেও আছে। বারবার গলা ক্লিয়ার করতে হয়, এটা মেডোরিনামে আছে, এখানে আছে, কার্সিনোসিনে আছে। when symptoms still trouble even after surgery of adenoid, এখানেও যদি অ্যাডিনয়েড সার্জারির পরে আবার সেই সমস্যাগুলো ফিরে আসে, তাহলে আমরা কার্সিনোসিনকেও চিন্তা করতে পারি।
এবং একটি দর্শন এখানে ছোট বাচ্চা ব্লিঙ্কিং আইস, ফ্রিকোয়েন্ট ব্লিঙ্কিং অফ আইস, চোখের পলক পড়া, বারবার চোখ পলক দেওয়া, এটি আমাদের একটা কিন অবজারভেশনের বিষয়। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের এক্সপ্রেশন, চোখের পাতা অনৈচ্ছিকভাবেই ওঠানামা করা, ব্লিঙ্কিং। তো আজকের যে কয়টি ওষুধ গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি সিমটোমেটিক যে কোনো ওষুধ আসতে পারে। সিমটোমেটিক্যালি যদি এখানে ন্যাট্রামিউর আসে বা পালসিটিলা আসে বা থুজা আসে বা মেডোরিনাম আসতে পারে, মার্কসল আসতে পারে, সিপিলিনাম আসতে পারে, যে কোনো ওষুধ আসতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে আসে। তো সেই বিস্তারিত আলোচনার অ্যাকচুয়ালি সুযোগ বা সময় এখন নেই। তো এইটুকু আজকে এই পর্যন্ত। আমার ভুল ত্রুটি থাকলে আপনারা সেটা আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি যেন আরো সামনে ভালো কিছু চেষ্টা করতে পারি আপনাদের জন্য। আর এত সময় আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। থ্যাঙ্কস টু অল। গুড নাইট।